আজকের যে প্রশ্নটি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। আমরা আগের দিন প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছিলাম। সেখানে তোমরা দেখেছ সরকারের গঠন ও পরিচালনা পদ্ধতি, মানে সরকারের গঠন এবং সরকারের পরিচালনা পদ্ধতির উপর ভিত্তি করে গণতন্ত্রকে তোমার দুভাগে ভাগ করা হয়েছে, একটা যে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র আগের দিন আলোচনা হয়েছে, আজকে তোমার পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এই যে পরোক্ষ গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে কেন, সেটাও এখানে আলোচনা রয়েছে। এই কোশ্চেনটা শুধুমাত্র 11-এর জন্য নয়, অন্যান্য ক্লাসের জন্য কাজে লাগে। যারা গ্র্যাজুয়েশনে পড়ছে, সেমিস্টারে পড়ছে, তাদের জন্য এই কোশ্চেনটা কাজে লাগে, তাই দেওয়া। প্রত্যক্ষ গণতন্ত্রে আমরা আলোচনা করেছিলাম যেখানে জনগণ সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করবে, তাকে তোমার বলা হবে প্রত্যক্ষ গণতন্ত্র। কিন্তু এই যে প্রত্যক্ষ গণতন্ত্রের ঠিক বিপরীত একটা গণতন্ত্র, সেটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এইখানে ভূমিকা হিসাবে পরোক্ষ গণতন্ত্রের যে সংজ্ঞা হয় বা কাকে বলে, সেই বিষয়টা এখানে দেওয়া আছে। যে শাসন ব্যবস্থায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণ পরোক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে বা শাসন কার্য পরিচালনা করে, তাকে বলা হবে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এই গণতন্ত্রে জনগণরা সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করছে না, তারা কিছু প্রতিনিধি নির্বাচন করছে ভোট দিয়ে। তারাই আইনসভায় যাচ্ছে, আইনসভায় গিয়ে জনগণের হয়ে সেই প্রতিনিধিরাই কাজ করছে, মানে সরকারি কাজে অংশগ্রহণ করছে। এই জন্য এটাকে বলা হবে পরোক্ষ, মানে জনগণ এখানে সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করছে না, প্রতিনিধির মাধ্যমে সরকারি কার্য পরিচালনা করছে। তাই এখানে এটাকে বলা হচ্ছে তোমার পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তবে এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র উদ্ভবের কারণটা হচ্ছে এটাই, বা পরোক্ষ গণতন্ত্র উদ্ভবের কারণ হচ্ছে এটাই যে জনসংখ্যার বৃদ্ধি পেয়েছে বর্তমান দিনে, এবং বৃহৎ রাষ্ট্র যেগুলো আছে সেখানে কিন্তু জনগণরা সরাসরি সবাই সরকারি কাজে অংশগ্রহণ করতে গেলে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে জনগণরা পরোক্ষভাবে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করছে বা রাষ্ট্রীয় কার্য পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। এই যে শাসন ব্যবস্থাটা, এই শাসন ব্যবস্থায় তোমার প্রতিনিধিরা তার কাজকর্মের জন্য আইনসভার মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এই ধরনের যে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কোন কোন রাষ্ট্রে দেখা যায়, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত, ফ্রান্স, মানে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেতে এই পরোক্ষ গণতন্ত্রটা দেখা যায়। ঠিক আছে, তাহলে বুঝতে পারা গেছে এই বিষয়টা কি, প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র কি, বিষয়টা বোঝা গেছে। এইবারে আছে, তারপরে আছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্য। 1, 2, 3, 4 করে দেওয়া আছে। প্রথমে আছে জনগণের পরোক্ষ অংশগ্রহণ। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন কার্যে বা সরকারি কার্যে অংশগ্রহণ করে। অর্থাৎ এখানে যে জনগণরা প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে। এই জন্য এখানে পয়েন্টটা দেওয়া আছে জনগণের পরোক্ষ অংশগ্রহণ, মানে জনগণরা সরকারি কাজে নিজেরা যুক্ত না হয়ে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্যে পরিচালনায় অংশগ্রহণ করেছে, এই জন্য পরোক্ষ কথাটা বলা হয়েছে এখানে। পরে আছে 2 দাগে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। এই পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তোমার সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। এই সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে 18 বছরের ঊর্ধ্বে যেসব নাগরিকগণ আছেন, মানে বিকৃত মস্তিষ্ক, দেউলিয়া, এইসব ব্যক্তিবর্গ ছাড়া যারাই 18 বছরের ঊর্ধ্বে ব্যক্তিবর্গ আছেন, স্ত্রী পুরুষ ধনী নির্ধন, সকলেই প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। এই প্রতিনিধিরাই তোমার সরকারি কাজে অংশগ্রহণ করে। তাহলে প্রাপ্তবয়স্ক বিষয়টা বোঝা গেছে, এবং তার দ্বারা যে নির্বাচিত প্রতিনিধিরা শাসন কার্যে অংশগ্রহণ করছে, এটা এখানে বিষয়টা বোঝা যাচ্ছে। এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে তোমার জনগণরা প্রতিনিধি নির্বাচন করছে এবং প্রতিনিধিদের সরকারি কাজ পরিচালনা করার জন্য আইনসভায় প্রেরণ করছে। তার জন্যই এই পরোক্ষ গণতন্ত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। এখানে প্রাপ্তবয়স্ক না হলে তার ভোটাধিকার প্রয়োগ করতে সে পারে না। তিনি আছে নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন। যেহেতু জনগণরা নিজেরাই শাসন কার্যে অংশগ্রহণ করছে না, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণ করছে, তাই একটা নির্দিষ্ট সময় অন্তর এখানে ভোট হয় বা নির্বাচন হয়, যেটা তোমার পরোক্ষ গণতন্ত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এইরূপ গণতন্ত্রে তোমার কোনো রাষ্ট্রে 4 বছর অন্তর, কোনো রাষ্ট্রে 5 বছর অন্তর নির্বাচন হয়ে থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রতে রাষ্ট্রপতি নির্বাচন 4 বছর অন্তর হয়ে থাকে। কিন্তু আমাদের ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী নির্বাচন হয়, মুখ্যমন্ত্রী নির্বাচন হয়, সেটা কিন্তু 5 বছর অন্তর হয়ে থাকে।
আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন যে সময়কালটা সেটা হচ্ছে 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। তাহলে কোনো জায়গায় 5 বছর, কোনো জায়গায় 4 বছর, এইভাবে একটা নির্দিষ্ট সময় অন্তর পরোক্ষ গণতন্ত্রে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। 4 আছে একাধিক দলের উপস্থিতি। পরোক্ষ গণতন্ত্রের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে একাধিক দলের উপস্থিতি, মানে একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি। এই ধরনের যে গণতন্ত্রটা, এই গণতন্ত্রে রাজনৈতিক দলেই নির্বাচনে প্রার্থী বাছাই, প্রচার, জনগণকে ভোটদানে অনুপ্রাণিত করা ইত্যাদি দায়িত্বগুলো পালন করে থাকে। কোন দল থেকে কোন প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং কারা জয়ী হয়ে আইনসভায় যাবে, সেই বিষয়টা কিন্তু এখানে জনগণই তার ভোট দিয়ে স্থির করে দেয়। এটা কিন্তু পরোক্ষ গণতন্ত্রে দেখা যায়। এই জন্য ভারতের কথা বলতে গেলে দেখা যায় ভারতে একাধিক রাজনৈতিক দল। তোমরা জানো আমাদের ভারতবর্ষে প্রচুর প্রচুর রাজনৈতিক দল দেখা যায়। আমাদের ভারতবর্ষও কিন্তু একটা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দেশ। এখানে জনগণরাই প্রার্থীদের নির্বাচন করে আইনসভায় প্রেরণ করে। পরে 5 জায়গায় আছে সংখ্যাগরিষ্ঠের পদ্ধতি উপস্থিতি। যেহেতু এই পরোক্ষ গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি থাকে, তার জন্য কোন দল বা কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেটা কিন্তু জনগণই স্থির করে দেয়। একটা নির্দিষ্ট সময় অন্তর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে যে দল সবচেয়ে বেশি সংখ্যক আসন পাবে সেই কিন্তু আইনসভায় ক্ষমতা দখল করবে এবং সেই দল সরকার গঠন করবে। মনে করো কোনো একটি দল নির্বাচনে নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি, তখন কি করবে? সেই দলটা অন্য কোনো দলের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে বা জোট তৈরি করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার চেষ্টা করবে। সেই দল বা সেই জোট সরকার গঠন করবে এবং অন্যান্য যারা রয়ে গেল তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেই দেখো, কেন্দ্রে আছে এনডিএ সরকার। এনডিএ সরকার মধ্যে বিজেপি, তার সঙ্গে আরও 2-3টে দল একসঙ্গে রয়েছে, মানে জোট সরকার গঠিত হয়েছে। বিজেপি এককভাবে তার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলেই তারা কি করছে, অন্যান্য কয়েকটি দলকে একসঙ্গে নিয়ে একটা জোট গঠন করছে। সেই জোটটার নাম হচ্ছে এনডিএ জোট। এই এনডিএ জোটের বিরোধী যারা, মানে যারা ক্ষমতা দখল করতে পারেনি, তারাই কিন্তু এখানে বিরোধী দলের ভূমিকা পালন করবে। কারণ অনেক রাজনৈতিক দল দেখা যায়, সব রাজনৈতিক দল তো আর সরকার গঠন করতে পারবে না। যারা সরকার গঠন করতে পারবে না তারাই তোমার বিরোধী দলের ভূমিকা গ্রহণ করবে। পরে আছে সংখ্যাগরিষ্ঠের সরকার। সংখ্যাগরিষ্ঠ সরকার বলতে যেটা বলছিলাম, একটা নির্বাচনে যদি একক দল নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারে, তখন কি করবে? কয়েকটি দল একসঙ্গে মিলেমিশে তারা জোট গঠন করে আইনসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার চেষ্টা করবে এবং আইনসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার পর তারা যে দেশে যেমন তার কার্যকালের মেয়াদ আছে সেটা পূরণ করতে পারে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে 5 বছর আছে, 5 বছর সে পূরণ করতে পারে। যদি এরকম ঘটনা ঘটে যে ওই জোট সরকার 5 বছরের মধ্যে কোনো একটি দল ওই জোট সরকার থেকে বেরিয়ে গেল, তাহলে তার আইনসভায় আর সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেখাতে পারবে না। এ না পারলে কি হবে? তখন সরকার পড়ে যাবে বা সরকারের পতন হবে। সরকারের পতন হলে তখন ওই নির্দিষ্ট 5 বছরের সময়কালের মধ্যে আবার অন্তর্বর্তীকালীন আবার নির্বাচন শুরু হবে। আবার কোনো যদি একক সরকার বা জোট সরকার তার 5 বছর পূরণ করতে পারে, তাহলে 5 বছর পরে আবার তার পুনরায় নির্বাচনের ব্যবস্থা করা হবে। এটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্রের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সংখ্যাগরিষ্ঠের সরকার, মানে সংখ্যাগরিষ্ঠ সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। পরে আছে 7 দাগে অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন। অবাধ এবং প্রতিযোগিতামূলক নির্বাচনটা এটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্রের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ধরনের গণতন্ত্রে প্রত্যেকেই যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে বা প্রতিটি রাজনৈতিক দল যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তার জন্য উপযুক্ত একটা পরিবেশের সৃষ্টি করতে হয়, যেটা তোমার পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে দেখা যায়। মানে এখানে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। যে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে সেই কিন্তু সরকার গঠন করবে। তার জন্য একটা উপযুক্ত পরিবেশের সৃষ্টি করতে হবে। তারপর 8 দাগে আছে সরকারের প্রকৃতিগত ভিন্নতা। এই যে পরোক্ষ গণতন্ত্রে বিভিন্ন রকমের সরকারের প্রকৃতি দেখা যায় এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে। কীরকম? এককেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রীয়, বা আবার রাষ্ট্রপতি শাসিত বা সংসদীয় বা মন্ত্রী পরিষদ পরিচালিত, এরকম সরকারের প্রকৃতি হতে পারে। যেমন পরোক্ষ গণতন্ত্রের এককেন্দ্রিক সরকার কোনটা বা কোন রাষ্ট্রে দেখা যায়?
ব্রিটেনে দেখা যায়। আবার এই যে পরোক্ষ গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় সরকার কোথায় দেখা যায়? আমেরিকা যুক্তরাষ্ট্রেও দেখা যায়। আবার এই পরোক্ষ গণতন্ত্রের যে রাষ্ট্রপতি শাসিত শাসন, এটা কোথায় দেখা যায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখা যায়। আবার এই পরোক্ষ গণতন্ত্রের যে সংসদীয় বা মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা, এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় তোমার হচ্ছে ভারতে এবং হচ্ছে ব্রিটেনে। তাহলে এতগুলো উদাহরণ দিলাম, দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে সরকারের ভিন্নতা, প্রকৃতিগত ভিন্নতা। এটা একমাত্র পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রেই সম্ভব। তারপর ৯ এর জায়গায় আছে আইনগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য। এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আইনগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়ে থাকে বা পার্থক্য করা যায়। দেখো, এই যে পরোক্ষ গণতন্ত্রটা, এই পরোক্ষ গণতন্ত্রে আইনসভা কিন্তু আইনগত দিক থেকে সার্বভৌম এবং জনগণ যারা তারা কিন্তু রাজনৈতিক দিক থেকে সার্বভৌম। সার্বভৌম কথাটির অর্থ কি? সার্বভৌম কথাটির অর্থ হচ্ছে চরম ক্ষমতা। জনগণেরই একমাত্র চরম ক্ষমতা আছে। তারা যে মতামত দেয়, সে মতামতের উপর ভিত্তি করেই আইনসভা গঠিত হয়। আইনসভা গঠনের পরে সে আইনসভাই কিন্তু সার্বভৌম বা চরম ক্ষমতার অধিকারী হয়ে পড়ে। কিভাবে তারা পুরো দেশটাকে শাসন করবে বা শাসন কার্য পরিচালনা করবে। এই জন্য এই পরোক্ষ গণতন্ত্রের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আইনগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় বা পার্থক্য রয়েছে। ১০ আছে প্রতিনিধিগণ জনগণের নিকট দায়বদ্ধ। যেহেতু পরোক্ষ গণতন্ত্রে জনগণরা নিজেরাই শাসন কার্যে অংশগ্রহণ করছে না, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্যের পরিচালনায় অংশগ্রহণ করছে, সেই জন্য প্রতিনিধিদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হয়। কারণ তাদের কাছে এই ভয়টা থাকে, যদি জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার পর জনগণের আশা আকাঙ্ক্ষা মিটাতে না পারে, পরবর্তী নির্বাচনে কিন্তু ওই জনগণ ওই প্রতিনিধিকে আর আইনসভায় প্রেরণ করবে না। এই জন্য প্রতিনিধিদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হয়। ১১ দাগে আছে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবস্থা। পরোক্ষ গণতন্ত্রে যদি প্রতিনিধিরা জনগণের মতো বা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, তাহলে জনগণের হাতে কিছু ক্ষমতা দেওয়া আছে। জনগণরা সেই ক্ষমতার প্রয়োগ করতে পারে। কি কি ক্ষমতা? গণভোট, গণ উদ্যোগ, গণ অভিমত, পদচ্যুতি, এইসব বিষয়গুলো দেওয়া আছে। এইসব বিষয়গুলোকে একত্রে বলা হয় তোমার হচ্ছে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা। ভারত একটা পরোক্ষ গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাগুলো দেখা যায় না। তবে এই যে ব্যবস্থাগুলো, এই ব্যবস্থাগুলো তোমার দেখা যায় কোথায়? সুইজারল্যান্ডে এই ব্যবস্থাগুলো দেখা যায়। এই যে পরোক্ষ গণতান্ত্রিক যে ব্যবস্থা, যে গণভোট, গণ উদ্যোগ, গণ অভিমত, পদচ্যুতি, এই যে বিষয়গুলো আমার গণতন্ত্রের যে অধ্যায় আছে, সেই গণতন্ত্রের অধ্যায়ে আমরা এগুলো আলোচনা করেছি বা বিস্তারিত আলোচনা হয়েছে। দেখবে সেখানে গণভোট, গণ উদ্যোগ, গণ অভিমত সম্পর্কে ছোট ছোট করে প্রশ্ন অ্যান্সার করে দেওয়া আছে। দেখবে, পড়বে, সহজ আছে, বুঝতে পারলেই হবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।